মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। প্রতিবারের মতো আজকেও তোমাদের অনলাইন ক্লাসে নতুন কোন বিষয় নিয়ে আজকে আবার হাজির হয়েছি। পূর্ববর্তী যে লেকচার ছিল সেটা আমাদের ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে। আজকে আমরা আবার তৃতীয় অধ্যায়ের বাকি কিছু অংশ থেকে আলোচনা করব। আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাসের যে পড়াগুলো ছিল সেগুলো মনোযোগ সহকারে শুনেছ এবং বাসায় অধ্যয়ন করেছ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসায়। গত ক্লাসে আমাদের আলোচনার যে অংশগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসায় নাম, যেমন এক মালিকানা ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, তারপর হচ্ছে সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়, তারপর হচ্ছে সরকারি বেসরকারি মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান, সমবায় সমিতি। এই যে ব্যবসায়গুলো ছিল বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের সেখানে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে যে এক মালিকানা ব্যবসায় রয়েছে সেই এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞাটা আরেকবার একটু শুনে নিই। এরপর আমরা পড়ব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ কিসের মাধ্যমে বুঝতে পারবো যে এটি এক মালিকানা ব্যবসায়। তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি, আমরা যেই প্রকারভেদগুলো পড়েছিলাম তার মধ্যে কিন্তু এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞাটাও ছিল। তাহলে এক মালিকানা মানে একজন মালিকের অধীনে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হয় তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠন অথবা এক মালিকানা ব্যবসায়। এটি সংজ্ঞা দিতে গেলে অনেকভাবেই দেয়া যায়, যে ব্যবসায়ের মালিক একাই সিদ্ধান্ত নিয়ে থাকেন, একাই পরিচালনা করে থাকেন, একাই নিজেকে নিয়ন্ত্রণ করে থাকেন, সেই ব্যবসায়কে বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠন। তাহলে এক মালিকানা ব্যবসায় সংগঠন কিন্তু একটি প্রাচীন সংগঠন যা অনেক বেশি জনপ্রিয় এবং যে কেউ যে কোনো সময় ইচ্ছা করলে এটা তৈরি করতে পারে। এটা সরকারের অনুমতির প্রয়োজন পড়ে না, যে কোনো স্থানে এটি তৈরি করা যায়। এর ফলশ্রুতিতে আরেকটি সমস্যা হচ্ছে এটির স্থায়িত্ব কম থাকে এবং এগুলো মূলধনের পরিমাণও কম থাকে। মূলধন কম থাকার কারণে মুনাফার পরিমাণটাও কমে যায়। তাহলে এক মালিকানা ব্যবসায়ের সার কথা হচ্ছে কি, যে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠন। এর ফলে কি হয়, সেই একজন মালিকই ব্যবসার সামগ্রিক মূলধন, সামগ্রিক মুনাফা এবং সামগ্রিক ঝুঁকি সবকিছু বহন করে থাকেন এবং সেটার জন্য তিনি দায়ীও থাকেন। এরপর আমরা বোর্ডের মধ্যে যেটা লিখলাম যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ। তাহলে আমরা এখন চলে আসি এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করি। তাহলে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য অনেক হতে পারে। আমরা এখানে 9টি বৈশিষ্ট্যের কথা লিখেছি, এই 9টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা আগে একটু দেখে নিই এই 9টি বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নাম্বার একক মালিকানা, 2 নাম্বার হচ্ছে সহজ গঠন, 3 নাম্বার সীমিত মূলধন ও আয়তন, 4 হচ্ছে মালিকের অসীম দায়, 5 একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে 6 হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক। তাহলে 5 কি করলাম, একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, এককভাবে কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। 6 করলাম হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক। 7 মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা, মালিক ও ব্যবসায়ের যে সত্তা রয়েছে এটার অভিন্নতা মানে ভিন্ন না। তারপর 8 হচ্ছে
নমনীয়তা, নমনীয়তা। এবং 9 নাম্বার হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব, অনিশ্চিত স্থায়িত্ব। এখন এই 9টি পড়ার মানে এটা না যে আমাদের এগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে বা এই 9টি বৈশিষ্ট্য, আরও বৈশিষ্ট্য হতে পারে। আমরা এই 9টি যদি পড়ি তাহলে মোটামুটি আমাদের ধারণা হয়ে যাবে এবং আমরা দেখলে বুঝতে পারবো যে এটি কোন ধরনের ব্যবসায় সংগঠন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেই বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ভালো মতো মনোযোগ সহকারে পড়বে, তাহলে আশা করি তোমাদের এগুলো মনে থাকবে এবং এগুলো বুঝতে সহজ হবে। আমাদের যদি নৈবিত্তিকের মধ্যে আসে তাহলে আমরা দিতে পারবো, অথবা আমাদের উদ্দীপকের মধ্যে যদি এই বৈশিষ্ট্য সম্পর্কে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা কোন ধরনের ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে এক মালিকানা ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য সমূহের 1 নম্বরে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে একক মালিকানা। কথা কিন্তু ঘুরিয়ে ফিরে সেই একই, একক মালিকানা মানে হচ্ছে একজন ব্যক্তির মালিকানা, যে ব্যবসা প্রতিষ্ঠানে শুধুমাত্র একজন ব্যক্তির মালিকানা দাবি করা যায় বা একজন মালিক যে ব্যবসা প্রতিষ্ঠানের সমগ্র বিষয়ের দায় দায়িত্বের মধ্যে থাকেন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায়। এক কথা বলা হয় যে ব্যবসায়ের মাত্র একজন মালিক থাকেন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায়। এই জন্য বলা হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে মালিক একজনই থাকবেন, তার সহকারী থাকতে পারে, বিভিন্ন ধরনের পরামর্শদাতা থাকতে পারেন, কর্মচারী থাকতে পারে, কিন্তু মালিক একজন থাকবেন। এই জন্য বলা হচ্ছে একক মালিকানা। অর্থাৎ কথা দাঁড়াচ্ছে একজন মালিক যে ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায় সংগঠন। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে মালিক একজন। 2 নম্বরে চলে আসি, সহজ গঠন। সহজ গঠন, তাহলে যে ব্যবসা প্রতিষ্ঠান সহজেই গঠন করা যায় সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায় সংগঠন। তাহলে কিভাবে সহজে গঠন করা যায়? ধরা গেল যে একজন ব্যক্তি চিন্তা করলো যে এখন ফলের মৌসুম, আমি ফলের ব্যবসা করব। সে কিন্তু ফলের ব্যবসা করতে পারে, সে স্বাধীন, কারণ এই ছোট ব্যবসার জন্য আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, কারো অনুমতির প্রয়োজন পড়বে না এবং যে কোনো স্থানে সে এটা বিক্রি করতে পারবে এবং যে কোনো সময় তার পণ্যের পরিবর্তনও ঘটাতে পারবে। যে আজকে ফল বিক্রি করছে, ফল বিক্রি হয়ে গেল, এখন দেখা যাচ্ছে যে না, এখন বাদামও বিক্রি করা যায়, অথবা বাদাম বিক্রি করা শেষ হয়ে গেল, পরের দিন সে চিন্তা করলো এখন সবজি, শীতের সবজি পাওয়া যায়, আমি সবজির ব্যবসা করবো। হ্যাঁ, সবজিও বিক্রি করতে পারে। তাহলে কি এটা সহজেই গঠন করা যায়, অর্থাৎ সহজে গঠনও করা যায়, সহজে ব্যবসায় যে একটা পরিবর্তন সেই পরিবর্তনটাও নিয়ে আসা যায়। ইচ্ছে করলে পণ্যের পরিবর্তন করতে পারে, ব্যবসার ধরনের পরিবর্তন করতে পারে এবং ব্যবসা সহজেই গঠন করা যায়। যেহেতু সে একজনই মালিক, অন্য কারো পরামর্শের প্রয়োজন পড়ে না, সে নিজের স্বাধীন মোতাবেক যে কোনো ব্যবসায় গঠন করতে পারে। অতএব কারোর সাথে তার পরামর্শের প্রয়োজন পড়ে না, যেহেতু সে স্বাধীন, অতএব স্বাধীন অনুযায়ী সে তার মতামত এককভাবেই প্রকাশ করতে পারে। 3 নম্বরে আসি, সীমিত মূলধন ও আয়তন। সীমিত মূলধন ও আয়তন, যেহেতু মালিক একজন থাকবেন, অতএব মালিকের একক মূলধনের ভিত্তিতেই সে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয় এবং সেই মালিকের যে চিন্তা ভাবনা, সেই মালিকের যে কার্যক্ষমতা, সেটার কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, যেহেতু একজন মালিক। অর্থাৎ একজন মালিক যদি থাকে, একজন মালিকের মূলধনের পরিমাণও যেমনি থাকে কম, তেমনিভাবে তার ব্যবসার আওতা বা আয়তন কম থাকে, কারণ তার যে ব্যবসায়িক সম্প্রসারণের ক্ষেত্রে যে সহযোগিতার হার সেটা সীমিত হয়ে পড়ে। যেহেতু একক পরামর্শ, একক নেতৃত্ব, একক মূলধন সরবরাহ এগুলো করতে হয়, অতএব সামগ্রিক বিবেচনায় একক মালিকানা যে ব্যবসা সংগঠন তার একটি বৈশিষ্ট্য হচ্ছে সীমিত মূলধন এবং সীমাবদ্ধ আয়তনের সীমাবদ্ধতা থাকে।
তাহলে আমরা কি শিখলাম? একক মালিকানা। 2 নাম্বার শিখলাম হচ্ছে সহজ গঠন, এবং 3 নাম্বার শিখলাম সীমিত মূলধন ও আয়তন। এরপর আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারে হচ্ছে আমাদের মালিকের অসীম দায়। যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান একজন মালিক দ্বারা পরিচালিত হয়, অতএব ব্যবসায়ের যদি কোনো ক্ষতি হয়, কোনো লোকসান হয়, কোনো দেনা পাওনা থাকে, সব কিছু কিন্তু মালিককে একাই পরিশোধ করতে হয়। কারণ মালিক যারা থাকেন তাদেরই যেহেতু পরিশোধ করতে হয়, আর এখানে যেহেতু মালিক একজনই, অতএব একজন মালিকের উপরই সবকিছু বর্তাবে। এই জন্য কি মালিকের অসীম দায়, যত দায় আছে সবকিছু তার নিতে হবে। কেউ যদি বলে যে পণ্য ভালো নয়, তাহলে তার দায় তাকে নিতে হবে। কেউ যদি টাকা না দিয়ে চলে যায় বা কোনো কারণে টাকা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায়ও তাকে নিতে হবে। অথবা ব্যবসায়িক কোনো কারণে, প্রাকৃতিক হোক আর কৃত্রিম হোক, যে কোনো ধরনের সংকটই হোক না কেন, সেই সংকট মোকাবেলার জন্য সমগ্র দায় কার নিতে হবে? মালিককেই নিতে হবে। যেহেতু মালিক একক, অতএব তার একক পরামর্শে পরিচালিত হয়, যেহেতু এককভাবেই সে মালিকানার অংশ নিয়ে থাকে, অতএব এককভাবেই তার লোকসানের অংশও নিতে হবে। একটি সহজ কথা হচ্ছে, যেখানে মালিক তার মূলধন এককভাবে দিয়ে থাকে, সেখানে মুনাফাও সে এককভাবে নিয়ে থাকে। আবার তার বিপরীতে ঝুঁকিটাও সে এককভাবেই নিয়ে থাকবে। এই জন্যই বলা হয় মালিকের অসীম দায়। মালিকের দায়ের কোনো সীমাবদ্ধতা নেই। যেহেতু মালিক এককভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, সামগ্রিকভাবে যত ধরনের ক্ষতি হবে, সমগ্র ক্ষতির দায় তাকে একাই বহন করতে হয়। এরপর আমরা পাচ্ছি একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। 5 হচ্ছে একক কর্তৃত্ব। কর্তৃত্ব বলতে বুঝাচ্ছি কর্তা, যিনি কর্তা থাকেন তিনি আবার নিয়ন্ত্রণ করে থাকেন। একক কর্তৃত্ব, তিনি হচ্ছেন একক মালিকানার যে মালিক, তার কথা বলা হচ্ছে। তাহলে যিনি একক মালিকানা দাবি করে থাকেন তাকেই কর্তা হিসেবে কর্তৃত্ব করতে হয় এবং ব্যবসার সামগ্রিক কাজ নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য বলা হচ্ছে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। যে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণটা সেটা একক, মানে একাই সবকিছু করতে হয়। এখানে অন্য কারো প্রয়োজন পড়ে না। হয়তোবা কারো পরামর্শের প্রয়োজন পড়তে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সে মালিক হয়ে যাবে না। অতএব একক মালিকানার মালিককেই একক কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ করতে হয়। প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে? প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে এখানে যে মালিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, সে মালিকের যে পণ্য বা সেবাটি থাকবে, তার বিক্রির সময় ক্রেতা বা ভোক্তার সাথে একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। ধরা গেল যে একজন মুদির দোকানদার, তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তিনি নিজেই পণ্য বিক্রি করছেন এবং যারা ভোক্তা বা ক্রেতা তারা সরাসরি এসে তার কাছ থেকে পণ্যগুলো কিনে নিয়ে যাচ্ছে। একজন মুদির দোকানদারের কাছ থেকে আমি সাবান কিনে নিয়ে আসলাম, তাহলে সেই ক্ষেত্রে কি মুদির দোকানদারের সাথে আমার সরাসরি একটা সম্পর্ক তৈরি হচ্ছে। অথবা দেখা গেল যে সেলুনে গেলাম আমি চুল ছোট করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে সেলুনে যে কাজ করে থাকে, সেই সেলুনের যে কাজ করে থাকে সাধারণত তার সাথে আমার একটা প্রত্যক্ষ সম্পর্ক, বা সে আমার সাথে একটা প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে ফেলবে। অথবা দেখা গেল যে একজন হোটেল মালিক, ওই ছোটখাটো এলাকার মধ্যে যে একক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়, অথবা চায়ের দোকানদার, সহজ উদাহরণ। তাহলে চায়ের দোকানদার চা বিক্রি করছে, সে নিজেই চা বানাচ্ছে, সে নিজেই চায়ের মালিক এবং সেই ভোক্তাদের পরিবেশন করছে চা। তাহলে সেই ক্ষেত্রে কি ভোক্তাদের সাথে তার একটি সরাসরি সম্পর্ক তৈরি হচ্ছে। এই সরাসরি সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, ভোক্তাদের প্রতিক্রিয়া, ভোক্তাদের সমস্যা, ভোক্তাদের সম্ভাবনা, ভোক্তাদের যে মতামত, সেগুলো সম্পর্কে সে ধারণা নিতে পারছে। এর ফলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় আরো বেশি সহজ হয়। ভোক্তারা তাদের চাহিদাগুলো সরাসরি যে বিক্রেতা তার কাছে বলতে পারছে, অর্থাৎ মালিকের কাছে বলতে পারছে। মালিক সে অনুযায়ী তার যে সার্ভিস বা তার যে পণ্য বা সেবা প্রদানের যে প্রক্রিয়া, সেটার পরিবর্তন ঘটাতে পারে।
এই জন্য প্রত্যক্ষ সম্পর্ক বলা হচ্ছে। একক মালিকানার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, মানে যে মালিক সেই এখানে সরাসরি ক্রেতা বা ভোক্তা যারা রয়েছে তাদেরকে পণ্য বা সেবা প্রদান করে থাকে। এর ফলে কি হয়, একটি সরাসরি সম্পর্ক তৈরি হয়। সরাসরি সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি হবে, একটি স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি তৈরি হয়। পণ্য বা সেবার যে গুণগত মান বা কোনো সমস্যা যদি থাকে সেগুলো সম্পর্কে সরাসরি ক্রেতা বা ভোক্তা একজন মালিককে জানাতে পারে, সেই অনুযায়ী মালিক তার উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। আশা করি প্রত্যক্ষ সেবাটা বুঝতে পেরেছে সব। এরপর আমরা আসি 7 নম্বরে। 7 নম্বরে যেটা আছে, মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা। অভিন্নতা কি? অভিন্নতা মানে হচ্ছে ভিন্ন না। তাহলে মালিক ও ব্যবসায়ের সত্তার, যে মালিক এবং ব্যবসায়ের যে সত্তা রয়েছে এটা ভিন্ন না, একই জিনিস। মালিক এবং ব্যবসায়ের সত্তা হচ্ছে একই জিনিস। পৃথক বলতে বোঝাচ্ছে কি, আলাদা। আর অভিন্নতা মানে হচ্ছে আলাদা না। তাহলে এখানে আইনগত কোনো পৃথক সত্তা নেই। একক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের আইনানুগ কোনো পৃথক সত্তা নেই। মালিক তিনি হচ্ছেন ব্যবসায়ের যে যাবতীয় কার্যক্রম রয়েছে সব কার্যক্রম মালিক নিজেই পরিচালনা করে থাকেন, এবং মালিক এবং ব্যবসায়ের যে যাবতীয় কার্যক্রম তার মধ্যে কোনো তফাৎ নেই। কারণ মালিকই এই যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকেন, এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পরামর্শ প্রদান করে থাকেন। অর্থাৎ মালিক ও ব্যবসায়ের সত্তা, কারণ ব্যবসায়িক সত্তা যে কার্যক্রম তা মালিকের পরামর্শের উপর ভিত্তি করে পরিচালিত হয়। মালিক যেভাবে বলবে সেভাবেই ব্যবসায়ের সত্তা প্রতিষ্ঠিত হয়। এই জন্য আইনগত কোনো পৃথক সত্তা নেই। অন্য কেউ ব্যবসায়ের মালিকানা দাবি করতে পারে না। ব্যবসায়ের যে সত্তা, এই সত্তা বলতে বোঝাচ্ছে মালিক একাই। অন্য কেউ এসে এখানে মালিকানা দাবি করতে পারবে না, অন্য কেউ এসে এখানে মুনাফা নিতে পারবে না। অতএব এই জন্য বলা হচ্ছে মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা, মানে মালিক এবং ব্যবসায়ের সত্তা একই। তারপর আমরা আসি নমনীয়তা। তারপর একটি দেখা যাচ্ছে কি, নমনীয়তা। নমনীয়তাটা কি? নমনীয়তাটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার যে সামর্থ্য তাকেই বলা হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ার যে সামর্থ্য বলতে কি বোঝাচ্ছে, ধরা গেল যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, এমন সময় হঠাৎ কোনো পরিবর্তনের দরকার। এখন এই হঠাৎ পরিবর্তন, মালিক সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, আমি দোকানের যে কার্যক্রম আছে তার মধ্যে কিছু পরিবর্তন আনবো, দোকানের মধ্যে নতুন কোনো প্রোডাক্ট উঠাবো, অথবা দোকানের যে ভিতরের যে রং রয়েছে সেটা বা ফার্নিচার রয়েছে সেটার পরিবর্তন নিয়ে আসবো। হ্যাঁ, করতে পারে, কারো পরামর্শে তার প্রয়োজন পড়বে না, যেহেতু সে ব্যবসার মালিক একাই। তেমনিভাবে নমনীয়তা বলতে কি বোঝাচ্ছে, নমনীয়তা বলতে বোঝাচ্ছে যে কোনো সময় ব্যবসার প্রয়োজন পড়লে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। এক্ষেত্রে মালিকের সাথে কারো পরামর্শের প্রয়োজন পড়ে না। মালিক ইচ্ছা করলে যে কোনো জিনিস পরিবর্তন করতে পারে, যে কোনো জিনিস আবার সিদ্ধান্তের একটা ছাড় দিতে পারে। এই জন্য এটা বলা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। অনিশ্চিত স্থায়িত্ব, যেহেতু এক মালিকানার ব্যবসায় সহজে গঠন করা যায়, অতএব এটি সহজে বিলুপ্তি সাধনও করতে পারে। এক মালিকানার ব্যবসায় যে কোনো সময় এটা নিঃশেষ হয়ে যেতে পারে, কারো অনুমতির প্রয়োজন পড়বে না। এই জন্য এক মালিকানার ব্যবসায় বলা হয় সহজেই এটা নিঃশেষ হয়ে যেতে পারে, পরিসমাপ্তি ঘটে। এক মালিকানার ব্যবসায় যেমনিভাবে সহজে গঠন করা যায় তেমনিভাবে এটা সহজে শেষও হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আশা করি এই পড়াটা তোমাদের ভালো লেগেছে, যেহেতু পড়াটা একেবারেই সহজ। তবে যতই সহজ হোক না কেন তোমাদের অবশ্যই এটা লিখে লিখে পড়তে হবে, তাহলে এটা মনে থাকবে।
পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।